আজকে আমরা কথা বলবো লুইস স্ট্রাকচার নিয়ে, এবং লুইস স্ট্রাকচার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা যারা কেমিস্ট্রিতে পড়ি তাদের জন্য। কারণ আমরা অনেক সময় বিভিন্ন বিভিন্ন কম্পাউন্ডের গাঠনিক সংকেত নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এটা গাঠনিক সংকেত কী হতে পারে, কীরকম হবে, এ নিয়ে নানা রকম কনফিউশন থাকে। এবং লুইস স্ট্রাকচারটা আসলে কী? A Lewis structure is a very simplified representation of the valence and electron in a molecule. It is used to show how two electrons are arranged around the individual atoms in a molecule. তো আমরা দেখব কিভাবে একটা অ্যাটমের চারদিকে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে, এবং এই ইলেকট্রনগুলো আমরা ডটেড লাইনগুলো দিয়ে চিহ্নিত করার চেষ্টা করব। কয়েকটি ধাপের মাধ্যমে খুব সহজে লুইস স্ট্রাকচারের মাধ্যমে ড্র করতে পারবো যে কোনো যৌগের স্ট্রাকচার। তো প্রথমে এখানে লেখা আছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। সো প্রথমে আমরা খুঁজে বের করতে হবে কোন একটা অ্যাটমের টোটাল কোনো একটা যৌগের টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ তার ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন রয়েছে, এবং অ্যাড অ্যান ইলেকট্রন ফর এভরি নেগেটিভ চার্জ, এবং যদি তাদের সাথে নেগেটিভ চার্জ থাকে তাহলে আমরা যোগ করব, এবং সাবস্ট্রেট অ্যান ইলেকট্রন ফর এভরি পজিটিভ চার্জ, তাহলে বিয়োগ করব প্রত্যেকটা পজিটিভ চার্জের জন্য। এবং দ্বিতীয় ধাপে আমরা যে কাজটি করব, ডিসাইড দ্য সেন্ট্রাল অ্যাটম, এবং সেন্ট্রাল অ্যাটম খুঁজে বের করব, যেটা হচ্ছে সাধারণত সেন্ট্রাল অ্যাটম হয় যেটা হচ্ছে সর্বনিম্ন ইলেকট্রোনেগেটিভিটি থাকে এক্সেপ্ট ফর হাইড্রোজেন ব্যতীত। অ্যান্ড তখন আমরা সেন্ট্রাল অ্যাটমের সাথে বাকি যেই অ্যাটমগুলো রয়েছে তাদেরগুলো খুব সুন্দরভাবে একটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে সাজাবো, এবং তখন আমাদের সিঙ্গেল বন্ড দিতে যে কয়টা ইলেকট্রনের প্রয়োজন হয় সেই কয়টা ইলেকট্রন আমরা ভ্যালেন্স ইলেকট্রন থেকে বিয়োগ করব, যেটাকে বলা হয় লেফট ওভার ইলেকট্রনস। এবং তৃতীয় ধাপে আমরা যে কাজটা করব, আমাদের যে কয়েকটা ইলেকট্রন বাকি ছিল সেগুলো আমাদের টার্মিনাল অ্যাটম অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের সাথে যেই অ্যাটমগুলো যুক্ত ছিল তাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিতে, এবং ডিস্ট্রিবিউট করার পরেও যদি কোনো ইলেকট্রন থেকে যায় তাহলে আমরা পরবর্তী ধাপে সেটা সেন্ট্রাল অ্যাটম দিয়ে দেব, এবং সেন্ট্রাল অ্যাটম অক্টেট পূরণ হতে পারে অথবা অক্টোর সম্প্রসারণও হতে পারে। যখন এই কাজটা হবে, যখন অক্টেট পূর্ণ বা সম্প্রসারণ হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সেন্ট্রাল অ্যাটমের জন্য কাজটি শেষ। এবং সেন্ট্রাল অ্যাটম যদি অক্টেট না হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা কাজ করতে হবে। তখন আমাদের কাজ হবে আমাদের সেন্ট্রাল অ্যাটমের সাথে যে কোনো একটা টার্মিনাল অ্যাটমের সাথে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড হুইচ ইজ মাল্টিপল বন্ড ক্রিয়েট করতে হবে। এবং সর্বশেষে আমরা ফর্মাল চার্জের মাধ্যমে আমাদের সবচেয়ে সুইটেবল যে ফর্মুলাটা বা স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা আমরা খুঁজে বের করব। এবং বাম দিকে যে চার্টটা দেখানো হয়েছে সেটা মূলত ভ্যালেন্স শেলকে বোঝানো হয়েছে। যখন প্রত্যেকটা ভ্যালেন্স শেলের শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন রয়েছে সেটা এইভাবে দেখানো হয়েছে। যেমন হাইড্রোজেনের গ্রুপের যে যতগুলো মৌল আছে সবগুলোর জন্য সর্বশেষ কক্ষপথে একটি রয়েছে, এবং যেটা হচ্ছে এইভাবে সন্নিবিষ্ট থাকবে, এবং গ্রুপ 2তে যেগুলি রয়েছে সেগুলার সর্বশেষ কক্ষপথে অর্থাৎ ব্যালেন্স শেলে 2টি করে ইলেকট্রন রয়েছে। এইভাবে 3, 4, 5, 6 যেটা আছে খুব সহজে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো বা আমরা দেখতে পারবো যে কিভাবে তারা বিন্যস্ত থাকে প্রত্যেক। সো আমরা এই 5টি ধাপের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা কি করব, লুইস স্ট্রাকচার বের করব। এবং আরেকটা ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডাইজেশন নাম্বার। এখন আমরা জানবো যে ফর্মাল চার্জ কাকে বলে। ফর্মাল চার্জটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা একটা বিষয়, যে জিনিসটা হচ্ছে আমরা এখন জানবো, কারণ ফর্মাল চার্জটা আমাদের লুইস স্ট্রাকচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো ফর্মাল চার্জটা আসলে কিভাবে ক্যালকুলেশন করে এটা আমরা এখন জানার চেষ্টা করব। সো ফর্মাল চার্জটার জন্য একটা খুব সুন্দর সূত্র রয়েছে বা খুব সুন্দর একটা ফর্মুলা রয়েছে। সেটা হচ্ছে ফর্মাল চার্জটা ক্যালকুলেশনের জন্য প্রথমে আমাদের ভ্যালেন্স ইলেকট্রনকে কত সেটা জানতে হবে, এবং তখন নন বন্ডিং ভ্যালেন্স ইলেকট্রন যে কয়টি বন্ডিং না, যেটা সাধারণত আমরা
লোন পেয়ার বলে থাকি, যে কয়টা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে বিয়োগ বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। এই জিনিসটা শুনতে খুবই কাঠখোট্টা মনে হচ্ছে, এই জন্য আমরা খুব সহজে একটা জিনিস বলতে পারি। সেই জিনিসটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন থেকে যদি আমরা সারাউন্ডিং ইলেকট্রনগুলো বিয়োগ করতে পারি তাহলে আমাদের ফর্মাল চার্জটা বের হয়ে আসবে। এখন সারাউন্ডিং ইলেকট্রনগুলো কি সেটাকে আমরা বুঝবো খুব সহজে। যে এখন একটা উদাহরণের সাহায্যে, এখন NH2 মাইনাসের ক্ষেত্রে আমরা নাইট্রোজেনের ফর্মাল চার্জ বের করবো। সেক্ষেত্রে কি করব, আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টি। সো আমরা এইখানে 5টি ইলেকট্রন রয়েছে এবং নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে NH2 এর কাঠামো অর্জন করে তখন দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের চারদিকে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি তাদের সারাউন্ডিং ইলেকট্রন 6। সেটা কিভাবে, সেটা হচ্ছে উপরের দিকে 2টো, ডান দিকে 2টো এবং নিচে 1টি এবং বাম দিকে 1টি, এইভাবে টোটাল আমাদের কয়টি, 6টি। এখন যদি আমরা 5 থেকে 6 বিয়োগ করি which is 5 - 6, এখানে দেখতে পাচ্ছেন সারাউন্ডিং যদি এইভাবে আমরা লিখি তাহলে আমাদের ফর্মাল চার্জ আস্তে আস্তে -1। এখন আমরা আরও কয়েকটি আশা করছি বিষয়টা ক্লিয়ার। সো ফর্মাল চার্জটা কি, ভ্যালেন্স ইলেকট্রন জানতে হবে প্রথমে which is নাইট্রোজেনের জন্য 5, যেটা হচ্ছে এখানে মেনশন করা রয়েছে, এবং বাকিটা হচ্ছে সারাউন্ডিং ইলেকট্রন। সারাউন্ডিং বলতে কি, নাইট্রোজেনের সারাউন্ডে যে এই কয়টি ইলেকট্রন রয়েছে, আমরা হাইড্রোজেনের সারাউন্ডে কাউন্ট করব না, এই যে এগুলা কাউন্ট করব না। সো আমরা তাহলে আরও কিছু উদাহরণ দেখে নিতে পারি খুব। সো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে উপরে আমরা বেশ কিছু স্ট্রাকচার দিয়ে রেখেছি এবং নিচে কয়েকটি ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে দেখিয়েছি। সো ফর্মাল চার্জের কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা দেখব। আমরা উপরে কিছু স্ট্রাকচার রেখেছি এবং নিচে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করার চেষ্টা করেছি। আমরা সবাই জানি অক্সিজেনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন থাকে কয়টি, 6টি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের ক্ষেত্রে 6টি সারাউন্ডিং ইলেকট্রন রয়েছে, যেটা হচ্ছে 2 জোড়া লোন পেয়ার এবং 1 জোড়া বন্ড পেয়ার। এটা কিভাবে হলো, যে আমরা জানি প্রত্যেকটা সিঙ্গেল বন্ডে 2টি করে ইলেকট্রন এক্সিস্ট করে। সো এইখানে একটি ইলেকট্রন রয়েছে, এইখানে আরেকটি ইলেকট্রন রয়েছে, সিমিলারলি এখানে একটি ইলেকট্রন রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা এই অক্সিজেনের ক্ষেত্রে সেম ক্যালকুলেশন করতে পারি। সো আমরা জানি যে 6টা সারাউন্ডিং ইলেকট্রন আছে, 6 - 6 which is 0। একইভাবে আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টি রয়েছে, কার্বনের সর্বশেষ কক্ষপথে বা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে 4টি। সো 4টি রয়েছে, আমরা 4 লিখবো এখানে, এবং কার্বনের চারদিকে সারাউন্ডিং যেটা কয়টি ইলেকট্রন রয়েছে, 1টি, 2টি, 3টি এন্ড 4টি। সো 4 - 4 কত, 0। সিমিলারলি ভাবে এগুলার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে প্রত্যেকটার ক্ষেত্রে অক্সিজেন ক্ষেত্রে এই ক্ষেত্রে প্লাস হয়েছে। এটা কিভাবে হয়েছে, আমরা জানি অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6 এবং এখানে রয়েছে কয়টি, অক্সিজেনের জন্য 2টি এবং এখানে রয়েছে 3টি, 1 2 3, সো -3, সো -5 হবে। এখানে আছে 3, এখানে 2, সো -5 হবে। সো 5 6 -5 = +1। একইভাবে প্রত্যেকটা আপনার ক্যালকুলেট করলেই বুঝতে যাবেন যে কোনটা কত হবে ফর্মাল চার্জ। সো এখন আমরা একটা উদাহরণের সাহায্যে লুইস স্ট্রাকচার বের করার ট্রাই করব। সো আমরা লুইস স্ট্রাকচার বের করার আগে আমরা কয়েকটা জিনিস জেনে রাখা ভালো, যেটা হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার টু দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ ইম্পর্টেন্ট, নট দ্য বন্ডস টু দ্য সেন্ট্রাল অ্যাটম। তো আমাদের মনে রাখতে হবে, আমাদের সবসময় লুইস স্ট্রাকচার কাজ করে লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার নিয়ে, নট বন্ডস নিয়ে। মানে কি ধরনের বন্ড সেটা কখনো চিন্তা করে না, সবসময় লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার নিয়ে লুইস স্ট্রাকচার কাজ করে। সো আমাদের ওই ব্যাপারটা নিয়ে বুঝতে হবে। এবং 2 নাম্বার যে ব্যাপারটা রয়েছে আমাদের হাতে, যদি ইফ a molecule has 2 or more resonance structure, the Westphal model
ক্যান বি অ্যাপ্লাই টু এনি অফ দেম। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যদি একাধিক কোনো মডেল থাকে, যে কোনো একটা মডেলেই আমরা রুলটা অ্যাপ্লাই করা যাবে। এবং 3 নাম্বার হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, যে ইফ দেয়ার ইজ মোর দ্যান ওয়ান সেন্ট্রাল অ্যাটম, দ্য মলিকুল কনসিডার দ্য বন্ডিং অফ দ্য ইচ অ্যাটম ইজ ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা যদি S2O3 2- এর কথা চিন্তা করি, তাহলে কি এখানে সেন্ট্রাল অ্যাটম কয়টি? সেন্ট্রাল অ্যাটম 2টি রয়েছে, S এবং S 2টি। সো আমরা যখন এই জিনিসটাকে সাজাবো, সেক্ষেত্রে আমরা যদি অক্সিজেনগুলোকে এইভাবে সাজানো শুরু করি, সো আমরা যদি এইভাবে শুরু করি, সেক্ষেত্রে আমরা যখন শুধুমাত্র একটা সালফার নিয়ে কাজ করব, শুধুমাত্র একটা সালফারকে নিয়ে কাজ করব এবং অন্য সালফারকে নিয়ে আলাদা করে চিন্তা করব। সো প্রত্যেকটা সালফারের ক্ষেত্রে আমরা আলাদা করে চিন্তা করব, সেক্ষেত্রে কারণ এক্ষেত্রে 2টা সেন্ট্রাল অ্যাটম। সো আমরা আবারও বলি, ইফ দেয়ার ইজ এ মোর দ্যান ওয়ান সেন্ট্রাল অ্যাটম ইন এ মলিকুল, কনসিডার দ্য বন্ডিং অ্যাবাউট ইচ অ্যাটম ইন্ডিপেন্ডেন্টলি। সো আমাদের কাজ হবে প্রত্যেকটা বন্ডিংকে আলাদা আলাদা করে কাউন্ট করা। সো আমরা এখন আস্তে আস্তে বের করা ট্রাই করব বিভিন্ন উদাহরণের সাহায্যে। সো আমরা ডান দিকে আমাদের বোঝার সুবিধার্থে স্টেপগুলো লিখে রেখেছি এবং বাম দিকে আমরা আজকে HCN হাইড্রোজেন সায়ানাইডের লুইস স্ট্রাকচার বের করার চেষ্টা করব। সো প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে, প্রথমে হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেট করবো। ব্যালেন্স ইলেকট্রন কত হবে? প্রথম স্টেজে আমরা দেখতেছি হাইড্রোজেনের 1, হুইচ ইজ এখানে 1, যেটা হচ্ছে হাইড্রোজেন 1, এবং কার্বনের 4, কার্বন হচ্ছে 4 নাম্বার গ্রুপে, এখানে হচ্ছে 4, অ্যান্ড নাইট্রোজেন ইজ 5, এর ইজ 5। তো টোটাল যদি হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 10। সো আমাদের প্রথম দ্বিতীয় স্টেজের কাজ হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম বের করা। আমরা দেখতে পাচ্ছি দুটো, আমরা সবাই জানি একটা বন্ড ইকুয়াল টু 2টো ইলেকট্রন, সবসময় এটা মনে রাখতে হবে আমাদের। সো আমরা এখন দেখব আমাদের প্রথম স্টেজের কাজ শেষ, দ্বিতীয় স্টেজে কি ভ্যালেন্স ইলেকট্রন থেকে বন্ডের ইলেকট্রন, যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 10, আমাদের বন্ডেড ইলেকট্রন কত? আমরা যেখানে 2টো এবং 2টো টোটাল 4টা ইলেকট্রন ইউজ করেছি। সো আমরা এটাকে বিয়োগ করে দিব, সো এখন থাকে 6। সো আমাদের কাছে যেটাকে আমরা লেফট ওভার ইলেকট্রন বলবো, এবং তৃতীয় ধাপে আমাদের কাজ হচ্ছে লেফট ওভার ইলেকট্রনটাকে টার্মিনাল অ্যাটমে ছড়িয়ে দেওয়া। সো আমরা আবারও একইভাবে আমাদের আগের স্ট্রাকচারটাকে লিখে ফেলবো। সো এখন আমাদের কাজ হলো যে আমরা যে লেফট ওভার 6টা ইলেকট্রন রয়েছিল তাকে টার্মিনাল অ্যাটমে ছড়িয়ে দেওয়া। এখন টার্মিনাল অ্যাটম হিসেবে রয়েছে হাইড্রোজেন এবং নাইট্রোজেন। হাইড্রোজেনকে আমরা কেন দেখতে পারবো না? কারণ হাইড্রোজেনের অলরেডি 2টা ইলেকট্রন হয়ে গেছে, যেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন পূর্ণ। সো আমরা এখন নাইট্রোজেনকে দিব 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, কিন্তু 6টা দিলে একটা সমস্যা দাঁড়ায়। সেখানে আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে আমাদের সেন্ট্রাল অ্যাটমকে অবশ্যই অক্টেট পূর্ণ করতে হবে বা অক্টেট সম্প্রসারণ করতে হবে যদি পসিবল হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের সেন্ট্রাল অ্যাটমের অনলি 4টা ইলেকট্রন রয়েছে, এইদিকে বাম দিকে 2টো, ডান দিকে 2টো, যেটা হচ্ছে বাম দিকে 2টো ডান দিকে 2টো। সো আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সো এখন আমরা যদি ফর্মাল চার্জ ক্যালকুলেট করি, তাহলে আরো সুন্দরভাবে ব্যাপারটা বোঝা যাবে। সো ফর্মাল চার্জ ক্ষেত্রে হাইড্রোজেনের ফর্মাল চার্জ কত? এই ক্ষেত্রে হাইড্রোজেনের সর্বশেষ হাইড্রোজেনের ক্ষেত্রে গ্রুপ নাম্বার হচ্ছে 1, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1, এবং হাইড্রোজেনের সারাউন্ডিংস আছে একটা, যেটা হচ্ছে এই যে সারাউন্ডিংস একটা ইলেকট্রন -1, হাইড্রোজেন হচ্ছে 0। কার্বন কত হচ্ছে?
কার্বন হচ্ছে, কার্বনের ক্ষেত্রে আমরা জানি কার্বন হচ্ছে 4, এইদিকে 4, সো 4 মাইনাস কার্বনের সারাউন্ডিং কত, অনলি 2, সো 2, সো এখানে হচ্ছে 2। এবং নাইট্রোজেনের কত হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে 5 নম্বর গ্রুপের। সো আমরা এখন 5, নাইট্রোজেন 5 ব্যালেন্স ইলেকট্রন মাইনাস সারাউন্ডিং, সারাউন্ডিং কত, উপরে 2, 4, 6 এবং এইদিকে একটা 7, টোটাল হচ্ছে 7 মাইনাস 2। সো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে কার্বনের ক্ষেত্রে +2 এবং নাইট্রোজেনের ক্ষেত্রে -2। এবং আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে যদি আমরা মূল কম্পাউন্ডে খেয়াল করি, এটা হচ্ছে একটি নিউট্রাল কম্পাউন্ড। সো আমাদের কাজ হবে যে নাইট্রোজেনের 2টা এক্সট্রা ইলেকট্রনকে আমরা কাকে দিয়ে দিব, কার্বনকে দিয়ে দেব, তাহলে আমরা জিনিসটা পুরোপুরি নিউট্রাল হয়ে যাবে। সো আমরা এই কাজটা করি। পরবর্তী ধাপে আমরা যে কাজটা করব, নাইট্রোজেনের ক্ষেত্রে আগে ছিল কয়টা, 6টা, এখন আমরা এই 6টা এখান থেকে 2টো করে দিয়ে দেব। সো 2টো এখানে সাজা দেব খুব সুন্দর করে, কার্বনকে 2টো দিয়ে দেব, 1টা 2টো। সো এখানে আমি এটা লিখে দিচ্ছি, 1টা 2টো। এবং আমরা এখন যেহেতু এই ইলেকট্রনগুলো দিয়ে দিছে, সো এই দুটোকে আমাদের মুছে ফেলতে হবে। সো আমি যদি এই কালি দিয়ে লিখি, এখানে এটা। সো এখন যদি আমি ফর্মাল চার্জ ক্যালকুলেট করি তো কি হবে, ফর্মাল চার্জ হাইড্রোজেন তো অবশ্যই রিমেনিং সেম, সো হাইড্রোজেন 0। কার্বনের ক্ষেত্রে কত, কার্বনের ক্ষেত্রে আমরা জানি কার্বন হচ্ছে 4 মাইনাস সারাউন্ডিং কয়টা আছে, এইখানে যদি আমি কার্বনকে নিয়ে, সারাউন্ডিং কয়টা, 4টা। এবং একইভাবে নাইট্রোজেন 5, সো 0। সো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের ফর্মাল চার্জ কত হলো, 0 + 0 + 0। সো ফর্মাল চার্জটা নিউট্রাল। সো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে আমাদের ক্যালকুলেশনটা সঠিক হয়েছে এবং কার্বনও সেন্ট্রাল অ্যাটম অক্টেট পূর্ণ হয়েছে। সো আমাদের স্ট্রাকচারটা দাঁড়াবে এর, সো কার্বনের হচ্ছে 3টা বন্ড এবং এরকম। ওকে, এখন দেখে আসবো নতুন আরেকটা উদাহরণ, দেখি কিভাবে এটা লুইস স্ট্রাকচার, BO3 এর লুইস স্ট্রাকচার কীরকম হয় সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমাদের যে কাজটা সেটা হচ্ছে, প্রথমে আমাদের সেন্ট্রাল অ্যাটম বের করা। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে বোরন, এবং আমরা জানি প্রথম স্টেপে যে কাজটা হয় এটা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেট করা। সো ব্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেট করা বোরনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 3। সো প্রথম স্টেপে 3 প্লাস এখানে অক্সিজেনের ক্ষেত্রে কত, অক্সিজেনের ক্ষেত্রে 6, 3 × 6 মানে 3 × 6 = 18, 3টা অক্সিজেনের জন্য 18 প্লাস, এখন 3টা চার্জ রয়েছে, আমরা জানি নেগেটিভ চার্জ হলে সেটাকে প্লাস করতে হয়। সো টোটাল 24। সো এখন আমাদের যে কাজটা, সো সেন্ট্রাল অ্যাটমকে মাঝে রেখে চারদিকে টার্মিনাল অ্যাটমগুলোকে একটি করে সিঙ্গেল বন্ড দিয়ে সাজাতে হবে। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে, সো আমরা জানি যে প্রত্যেকটা বন্ড ইকুয়াল টু 2টা করে ইলেকট্রন। সো এখানে 2টা করে ইলেকট্রন আছে। সো আমরা দেখতে পাচ্ছি 3টা বন্ডের জন্য 6টা ইলেকট্রন খরচ হয়েছে। সো 2 নম্বর স্টেপের কাজ হচ্ছে টোটাল ইলেকট্রন অর্থাৎ ব্যালেন্স ইলেকট্রন থেকে বন্ডেড ইলেকট্রন বিয়োগ করতে হবে। সো 24 - 6 অর্থাৎ 18 ইলেকট্রন আমাদের রয়েছে, যেটাকে আমরা কি বলবো, লেফট ওভার ইলেকট্রন বলবো।
সো এই 18 ইলেকট্রনকে আমাদের কাজ হচ্ছে 3 নাম্বার হচ্ছে লেফট ওভার ইলেকট্রন টু দ্য টার্মিনাল অ্যাটম। সো 3 নাম্বার স্টেপে আমরা যে কাজটা করবো, টার্মিনাল অ্যাটমে এই ইলেকট্রনগুলোকে ছড়িয়ে দেবো। তো তাহলে দিয়ে দেই 1 2 3 4 5 6। এখানে অক্সিজেনের 8 হয়ে গেছে। এখানে রয়েছে কয়টা? 6টা, এখানে 2টা, এখানে 2টা, 8টা। তো একইভাবে ওকে আমি দিয়ে দিই 1, তো এখানে 12 আর এখানে 6, টোটাল 18টা হয়ে গেছে। আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, টোটাল 18টা ইলেকট্রন দিয়ে দিছি। সো এখন আমাদের কাজ হচ্ছে ফর্মাল চার্জ ক্যালকুলেট করা। সো ফর্মাল চার্জ কীভাবে ক্যালকুলেট করব? সো বোরনের ক্ষেত্রে বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 3টা। সো 3 মাইনাস এইখানে সারাউন্ডিং ইলেকট্রন কয়টা? 1 2 3, যে দেখতে পাচ্ছেন এইখানে একটা ইলেকট্রন আছে। সো সারাউন্ডিং মানে চারদিকে কয়টা ইলেকট্রন? তো 3টা। সো 3 - 3 = 0। সো এইখানে অক্সিজেনের কয়টা? অক্সিজেনের আমরা জানি ভ্যালেন্স ইলেকট্রন 6 এবং সারাউন্ডিং ইলেকট্রন রয়েছে কয়টা? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা রয়েছে। সো এখানে হবে -1। তো সিমিলারলি আমরা জানি এইখানেও -1 হবে এবং এইখানেও -1 হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্ট্রাল অ্যাটম নিউট্রাল। সো যেটা আমাদের কথা যে নিউট্রাল বলতে আমরা বুঝতে পারছি সেন্ট্রাল অ্যাটমের আর কোনো ইলেকট্রন প্রয়োজন নেই। সো এবং টোটাল ফর্মাল চার্জ কত? -1 -1 এবং -1, তিনটা যদি যোগ করি -3 আসে। সো আমরা দেখতে পাচ্ছি A-3 এবং A-3 আমরা চার্জ সমান হয়ে গেছে। সো আমরা বুঝতে পারছি যে আমাদের স্ট্রাকচারটা কারেক্ট আছে। সো আমরা একে ফেলি তাহলে নতুন করে। সো বোরন, অক্সিজেন, অক্সিজেন এবং অক্সিজেন। আমরা জানি ফর্মাল চার্জ -1 -1 এবং -1। সো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লুইস স্ট্রাকচার অফ BO3-3-। তো এখন আমরা I3- এর লুইস স্ট্রাকচার দেখার চেষ্টা করব। সো কিভাবে? প্রথম স্টেপে আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেট করা। ব্যালেন্স ইলেকট্রন এখানে 1 প্লাস টোটাল 22। সো দ্বিতীয় স্টেপে আমাদের কাজ হচ্ছে আইটাকে মাঝে রেখে আমি সিঙ্গেল বন্ড দিয়ে দেব, একটা আই এবং একটা আই। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে 4টা ইলেকট্রন অলরেডি ইউজ করে ফেলেছি। সো আমরা থেকে 4টা ইউজ করে ফেলেছি। সো আমাদের এখানে রয়েছে 18টি। সো আমাদের দ্বিতীয় স্টেপের কাজও শেষ। সো এই 18টাকে বলা হয় লেফট ওভার ইলেকট্রন। সো 18টার কাজ হবে আমাদের টার্মিনাল অ্যাটমে ছড়িয়ে দেওয়া। সো আমরা টার্মিনাল অ্যাটমে ছড়িয়ে দিই। সো 2 6টা 12টা দিয়ে দিছি। সো আমাদের কাছে আরও 6টা ইলেকট্রন থেকে যায়। সো 6টা ইলেকট্রন কি করব? 6টা ইলেকট্রন আমরা এখন সেন্ট্রাল অ্যাটমকে দিয়ে দেবো। সো 6টা ইলেকট্রন দিয়ে দিই 2 6। সো আমরা দিলাম। সো এখন আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল অ্যাটমের আয়োডিনের কত হয়েছে? 2 4 6 এবং এই সাইডে একটা, এই সাইডে একটা, টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেছে। সেন্ট্রাল অ্যাটমে অক্টেট পূর্ণ হলো। এবং এখন আমরা যে কাজটা, এখন আমাদের কাজ হচ্ছে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করা। সো ফর্মাল চার্জ ক্যালকুলেট করি। সো প্রথমটার ক্ষেত্রে কত? আমরা জানি এটা আয়োডিন হচ্ছে 7 নম্বর গ্রুপের। সো ব্যালেন্স ইলেকট্রনের 7টা রয়েছে এবং আউটার সারফেসে কয়টা রয়েছে? আউটার সারফেস হচ্ছে 2 4 6 এবং 7 এবং 7। প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে 0। সো 0 লিখে ফেলি। এবং সেন্ট্রাল অ্যাটমের কত? সেন্ট্রাল অ্যাটমের হচ্ছে 2 4 6 এবং 8। দেখতে পাচ্ছেন এইখানে একটা আছে এবং এইখানে একটা আছে। সো 7 ছিল আমাদের 7 নম্বর গ্রুপের মৌল। সো ব্যালেন্স ইলেকট্রনের 7টা থাকার কথা, কিন্তু এখানে রয়েছে 8টা। সো আমরা বুঝতে পারতেছি আমাদের ফর্মাল চার্জ -1 হয়ে গেছে এখানে। সো এই আয়োডিনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 7 - 7। সো 0 হয়ে গেছে। সো আমরা যদি টোটাল চার্জ ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিট চার্জ আসবে কত?
নেট চার্জ আসবে -1, নেট চার্জ আসবে -1। আমরা দেখতেছি -1 এবং এইখানেও আমাদের চার্জ রয়েছে -1। সো আমরা বুঝতে পারছি আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটম অষ্টক পূরণ হয়েছে। সো আমরা আমাদের অ্যাকচুয়াল যে ডিজায়ার যে স্ট্রাকচারটা সেটা পেয়ে গেছি। সো কীরকম হবে? সো এটা হবে এরকম দিতে চান, সো এইরকম দিতে পারেন, এখানে একটা, এখানে একটা। সো এইটাই আমাদের মূলত অ্যাকচুয়াল যেটা ডিজায়ার ছিল আমাদের, এটাই হচ্ছে মূল আমাদের স্ট্রাকচার অফ আয়োডিন এর লুইস স্ট্রাকচার এটাই। তো চলুন দেখে আসি আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টাকে ক্লিয়ার করে আসি। তো আমরা এখন যে উদাহরণটা দেখবো সেটা হচ্ছে CH3COOS। আমরা দেখতে পাচ্ছি এখানে CH3 এক্সট্রা একটা অংশ যুক্ত রয়েছে COOH এর ক্ষেত্রে, এবং আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, দেখতে পাচ্ছি দুইটা কার্বন রয়েছে। সো আমরা প্রথমে পড়েছি যদি একটা মলিকুলে দুইটা সেন্ট্রাল অ্যাটম থাকে তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জানি CH3-র গঠন কীরকম, সো আমরা আর CH3-কে আলাদাভাবে করছি না। সো CH3-কে আমরা আলাদা রাখবো। সো প্রথম আমাদের কাজ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম ফাইন্ড আউট করা। সো আমরা এই কার্বনেটকে সেন্ট্রাল অ্যাটম ধরবো, এই কার্বনেটটা আমরা জানি ক্যালকুলেট করব না। সো প্রথম স্টেপে আমাদের যে কাজ, প্রথম স্টেপে হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেট করা, কিন্তু আপনার ভ্যালেন্স ইলেকট্রন অবশ্যই কাউন্ট করতে হবে। সো এই কার্বন হচ্ছে 4 নাম্বার গ্রুপের। সো কার্বন, একটা কার্বন প্লাস হাইড্রোজেন 3টার জন্য 3। সো প্রথমে আবার কার্বন একটা 4, দুইটা অক্সিজেনের জন্য 6 6 12, কারণ অক্সিজেন হচ্ছে 6 নম্বর গ্রুপের। সো -1 এর জন্য একটা +1 ধরতে হবে। সো টোটাল হচ্ছে -1 মানে একটা এক্সট্রা ইলেকট্রন, তো একটা ইলেকট্রনকে যোগ করতে হবে এবং টোটাল আসবে 24। এখন আমাদের যে কাজটা, দ্বিতীয় স্টেপের আমাদের কাজটা হচ্ছে এটা আমরা সরাসরি এঁকে ফেলবো, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কিন্তু এটার ইলেকট্রনগুলো আমাদের কাউন্ট করতে হবে। সো একটা অংশ এঁকে ফেললাম। সো এখন আমি করব কি, অক্সিজেনগুলো, দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেনকে দুইটা বন্ড দিয়ে দেব নতুন। এবং এখন আমি যে কাজটা করবো দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে টোটাল ইলেকট্রন থেকে আমাদের ইলেকট্রন ইউজ যে ইলেকট্রন রয়েছে, কয়টা ইলেকট্রন এখানে রয়েছে, কয়টা, তো বন্ডেড ইলেকট্রন কয়টা আমরা দেখতে পাচ্ছি, বন্ড কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং এখানে একটা 6টা। 6টার জন্য 12টা ইলেকট্রন প্রয়োজন। সো 12 বিয়োগ করলে লেফট ওভার ইলেকট্রনও থাকে 12টা। সো আমাদের এই 12টা ইলেকট্রন কাজ হবে টার্মিনাল অ্যাটমে ছড়িয়ে দেওয়া। সো টার্মিনাল অ্যাটম ছড়িয়ে, এখানে আমরা জানি আমরা এই অংশ নিয়ে কোনো চিন্তা করব না, আগে বলে দিয়েছি। সো এই সাইড নিয়ে আমরা চিন্তা করবো, টার্মিনাল অ্যাটমে আমরা 12টা দিয়ে দিই, এখানে 6, এখানেও আমি 6টা ইলেকট্রন দিয়ে দেব, 2 4 6। এখন আমাদের কাজ হবে আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেট করা, দেখবো যে অংশটা ঠিক আছে কিনা। কার্বনের কয়টা আমি জানি, ফর্মাল চার্জ এখন কার্বনে আমি জানি 4 বিয়োগ হচ্ছে 3, 1 2 3টা বন্ডের জন্য সারাউন্ডিং 3টা। সো কার্বন আছে 1, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কত, এইখানে অক্সিজেন হচ্ছে 6টা এবং একটা 7টা ইলেকট্রন আছে সারাউন্ডিং। সো আমি জানি অক্সিজেন হচ্ছে 6 নাম্বার গ্রুপ, -7। সো কত হয় এখানে, এখানে হয় -1। সো অক্সিজেনের ক্ষেত্রে 6 - 7 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে -1। সো আমরা দেখতে পাচ্ছি টোটাল যদি ফর্মাল চার্জ ক্যালকুলেট করি তাহলে আসবে আমাদের কত, -1 আসবে, যেটা হচ্ছে এটার সমান। কিন্তু আরেকটা সমস্যা এখানে তৈরি হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম তখন অক্টেট পূর্ণ হয় না। সো অক্টেট পূর্ণ হওয়ার জন্য আমাদের কি করতে হবে, সো অক্টেট পূর্ণ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে
সেটা পূর্ণ করার জন্য যদি আমাদের সেন্ট্রাল অ্যাটমের সাথে টার্মিনাল অ্যাটমকে দ্বিবন্ধনও দিতে হয়, সেই জিনিসটা করতে হবে। সো আমরা দেখি একটা দ্বিবন্ধন দিয়ে দেখি কীরকম হয়। সো আমাদের CH3 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, CH3 আগের মতোই আছে। সো একটা রয়েছিল, একটা, দুইটা, এখানে আমি একটা দ্বিবন্ধন দিলাম এবং এইখানে একটা অক্সিজেন। সো এটা যেমন আছে তেমন ফর্মাল চার্জ একটা মাইনাস দিয়ে দিলাম, এবং অক্সিজেনের ক্ষেত্রে ফর্মাল চার্জটা দিলাম না প্রথমে। সো অক্সিজেন আমি এইখানে দ্বিবন্ধন দিয়ে দিলাম। সো একজোড়া ইলেকট্রন উপরে থেকে এইখান থেকে নিয়ে আমি এখানে দ্বিবন্ধন দিলাম। সো উপরে কয়টা থাকে? 1 2 3 4 5 6। তো এইখানে কয়টা থাকে? এইখানে তো আগের মতো 6 - 7 = -1 ছিল। এই কার্বনের কত? কার্বন জানি আমি 4 নাম্বার গ্রুপের। সো সারাউন্ডিং ইলেকট্রন কয়টা? 1 2 3 4, চারটা বন্ধনের জন্য 4টা। সো 0 হয়ে গেল। কিন্তু এইখানে আমি দেখতেছি অক্সিজেন 6 নাম্বার গ্রুপে অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে সারাউন্ডিং। আমি যদি এটা পুরো অংশ ক্যালকুলেট করি দেখা যাবে 6টা ইলেকট্রন। 6 - 6 = 0। সো আমরা অ্যাকচুয়ালি এখানে -1। সো 7 6 -7। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই কাঠামোটা ঠিক আছে। সো আমরা এখন ফর্মাল চার্জগুলোকে কেটে আমরা একটা লুইস স্ট্রাকচার অফ, সো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লুইস স্ট্রাকচার। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে আমরা ফর্মাল চার্জ একবার ক্যালকুলেট করব এবং আমাদের চার্জের সাথে মিলাবো। যদি আমাদের সেন্ট্রাল অ্যাটমের অক্টেট বা অক্টেট এক্সিট না হয়, তাহলে আমরা ডুয়াল বা ট্রিপল বন্ড ক্রিয়েট করে আমাদের সেন্ট্রাল অ্যাটমকে অক্টেট পূরণ করব। পাশাপাশি আমাদের ফর্মাল চার্জটাও নিট ফর্মাল চার্জটা মলিকুলের যে চার্জ আছে ওইটার সমান করব। সো আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যদি আমাদের এই চার্টের মধ্যে নাও থাকে, সো ধাতুর ক্ষেত্রে অক্সিডাইজিং নাম্বারের সমান আর কি। ধাতুর ক্ষেত্রে সর্বোচ্চ জারণ সংখ্যা যেটা অক্সিডাইজিং নাম্বারের সমান। আমরা জানি ম্যাঙ্গানিজের হচ্ছে +7। তো 7 প্রথম ধাপে হচ্ছে +7 এবং অক্সিজেন আমি 6, 4 6 24 প্লাস একটা ইলেকট্রন এক্সট্রা রয়েছে -1। এই যে -1 এর জন্য আমি একটা ইলেকট্রন, টোটাল হচ্ছে 32। তো দ্বিতীয় ধাপে আমি যে কাজটা করবো, এটাকে সাজিয়ে দেব। সো আমি সাজাবো এবং সবাইকে একটা করে বন্ড দিয়ে দেবো। সো আমি একটা করে বন্ড দিয়ে দিই, 4টা দেবো, 4টা বন্ড ক্রিয়েট করি, 4টা অক্সিজেন। সো আমরা দেখতে পাচ্ছি টোটাল ছিল 32 থেকে এখন লেফট ওভার কয়টা আমি দিয়ে দিছি এখানে 4টা বন্ডের জন্য। 4 দুগুণে 8টা। সো 8টা যদি আমি লিখি, সো 8টা বিয়োগ করলে আমার থাকে 24 কাজ হচ্ছে লেফট ওভারকে আমি সব দিকে ছড়িয়ে দিই। দিই 1 7 8 9 10 11 21 22 23 24। সো আমরা দেখতে পাচ্ছি টোটালকে আমরা টার্মিনাল অ্যাটমে ছড়িয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপের কাজ ছিল। কিন্তু এখন আমরা দেখব যে আমাদের ফর্মাল চার্জ কীরকম হয়। সো আমরা ফর্মাল চার্জ দেখি। এখানে আছে অক্সিজেনের কত? 7। আমি জানি অক্সিজেনের হচ্ছে 6, হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন। 6 - 7 হচ্ছে মাইনাস ইলেকট্রন, -1 হয় এখানে। সো আমরা প্রত্যেকটা অক্সিজেনের ক্ষেত্রেও আমরা দেখব -1 হবে। তাহলে কত হয়? -4 হয়ে যাচ্ছে। সো এটার সাথে মিলে না। সো আমাদের কাজ হবে যে এই টার্মিনাল অ্যাটম থেকে কিছু ইলেকট্রন নিয়ে দ্বিবন্ধন ক্রিয়েট করতে হবে। সো আমরা এই কাজটা করি। সো এখন আমরা দেখতে পাচ্ছি, সো এইখান থেকে আমি 2টা ইলেকট্রন নিয়ে একটা বন্ড ক্রিয়েট করব এইখানে। তো এই ইলেকট্রন নিয়ে এখানে বন্ড ক্রিয়েট করলাম। তো এইখানে 2টা ইলেকট্রন নিয়ে এইখানে একটা বন্ড ক্রিয়েট করলাম। সো আমরা দেখতে পাচ্ছি কত হলো ম্যাঙ্গানিজের 1 2 3 4 কত হলো 1 2 3 4 5 6 কয়টা বন্ড? 2 4 6টা। 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। এখানেও -1 এখনো রয়েছে, এখানেও -1 আছে। সো আমাদের কাজ হবে আরেকটাকে সেন্ট্রাল অ্যাটমকে দিয়ে দেয়। সো আমরা আরেকটা কাজ করি সিমিলারলি। তো এটা এখানে ছিল, তো আরেক জোড়াকে
থেকে আমরা এখানে দিয়ে দিই। তো এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এটা অক্টেট সম্প্রসারণ হয়েছে, পাশাপাশি আমাদের ফর্মাল চার্জ একটা এখানে -1 হচ্ছে আর বাকিগুলো 0। তো আমরা দেখি ম্যাঙ্গানিজের কত ছিল, ম্যাঙ্গানিজের 0 হয়। ম্যাঙ্গানিজের কত ধরছিলাম 7 মাইনাস কয়টা, 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা বন্ড হয়েছে। তো 7 - 7 = ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ফর্মাল চার্জ কিন্তু 0 হয়েছে এবং এইখানে -1 হয়েছে। সো আমরা বুঝতে পারছি যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। সো আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করে লিখি, সো এখন যদি এইটা দেখতে পাচ্ছেন, এখন এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা আমাদের MnO4 এর জন্য পেয়েছি যে এখানে এটা অক্টেট এক্সপান্ড করছে এবং ফর্মাল চার্জও ক্যালকুলেশনও আমাদের এই নিট যে ক্যালকুলেশন এটা এই চার্জের সমান হয়েছে। সো বুঝতে পারছি ক্যালকুলেশনটা সমান হয়েছে আর ঠিক আছে আর কি। সো আমরা লাস্ট আরেকটা উদাহরণের মাধ্যমে আজকে লেকচারটা শেষ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি S2O3 2 এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা আমাদের অ্যাটম রয়েছে। সো আমাদের কাজ হবে একটাকে নিয়ে কল্পনা করা। আমি সবসময় বলছি দুইটা থাকলে একটা নিয়ে কাজ করা। সো একটা নিয়ে আমরা কাজ করব। সো এখানে S সো অক্সিজেন আছে কয়টা আমাদের, 3টা। সো আমরা 3টা অক্সিজেন আমরা ছড়াই দেব। প্রথম ধাপে হচ্ছে আমরা এখানে টোটাল যে ব্যালেন্স ইলেকট্রন কয়টা আছে, সালফার আছে 2টা। সো সালফার আমি জানি সালফার হচ্ছে 6 নম্বর গ্রুপের মূল। সো এইখানে আছে সালফার, সো 6 নম্বর। সো 6 × 2 প্লাস অক্সিজেন আছে 3টা, অর্থাৎ 6 × 3 অক্সিজেনও 3 নম্বর গ্রুপের মূল, প্লাস 2টা ইলেকট্রন এক্সট্রা রয়েছে। সো টোটাল আসবে আমাদের 32। তো এখন আমরা এখানে 4টা বন্ড দিচ্ছি, 4 দিকে 8টা লস হয়েছে। আমাদের লেফট ওভার কয়টা, 32 32 - 8, অর্থাৎ আমাদের লেফট ওভার আছে 24। সো 24 এগুলাকে আমরা এখন আমাদের টার্মিনাল অ্যাটমগুলোতে ছড়িয়ে দেবো। সো দিয়ে দিই ছড়িয়ে 1 2 5 6। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সেন্ট্রাল অ্যাটম রয়েছে এটার অক্টেট পূর্ণ হয়েছে, বাট যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের ফর্মাল চার্জগুলোর ঠিক নাই। সো ফর্মাল চার্জগুলো দেখি কত হয়েছে। সো আমরা জানি ওদের 6 হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন, 6 এখানে প্রত্যেকটার ক্ষেত্রে বাইরে 7টা করে ইলেকট্রন আছে সারাউন্ডিং, অর্থাৎ -1। সো আমরা দেখতে পাচ্ছি কয়টা, এখানে 4টা -1 হয়ে যাবে, অর্থাৎ -4 হবে। সিমিলারলি এখানেও যদি ক্যালকুলেট -1 হচ্ছে, এইখানেও -1 হচ্ছে, এইখানেও -1 হচ্ছে। সো যেটা আমরা এখন আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের 2টা -1 লাগবে। সো 2টা -1 করতে কি হবে, একদম সিম্পল, আমাদের এইখানে 2টা ইলেকট্রন দিয়ে 2টা বন্ড ক্রিয়েট করে দিলে শেষ, কাজ শেষ। সো আমরা বুঝতে পারতেছি এখন আস্তে আস্তে যখন আমরা একটু থিওরিটা বুঝতে পারছি তখন আমরা খুব দেখে বুঝে ফেলবো যে কী করবো। সো আমরা এখন নতুনভাবে যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই বন্ডটাকে নিয়ে এইখানে দিয়ে দিব এবং এইখান থেকে একটা কাজ করব, এইখান থেকে আরেকটা নিয়ে এইখানে দিয়ে দেব। সো এখন যদি আমি ক্যালকুলেট করি, সো আমার ক্যালকুলেশনটা কীরকম হবে, এখন এখানে কিন্তু আমার কত আছে, এখানে কিন্তু 6 - 6ই হবে, এখানে কিন্তু -1 হবে না, এইখানেও হবে না, এইখানে হবে না। সো আমি যদি নতুন করে ক্যালকুলেট করি, এখানে আমি জানি কত হবে, আমি জানি এটা কিন্তু নাই আমাদের, এটা কিন্তু আমি দিয়ে ফেলছি, এটাও দিয়ে ফেলছি। সো আমি জানি আমাদের সারাউন্ডিং 6টা এবং সারাউন্ডিং ইলেকট্রন 4টা, এখানে আছে 2টা। সো এটার অর্ধেক দিলে এখানে দিলে হচ্ছে 6 - 6 0। সো এটাও 0 হয়ে গেল, আমার সিমিলারলি এটাও 0 হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের টোটাল যে চার্জ রয়েছে এটা কিন্তু -2 হয়েছে। সো এটা কিন্তু আমরা দুইটাই হইতে পারে, এইখানেও হইতে পারে এবং এদের ক্ষেত্রে হইতে পারে। সো এটা ডিপেন্ড করে আমরা যেহেতু 2টা চার্জ এবং এই ফর্মুলাটা হইতে পারে এবং আমরা চাইলে এইখানেও কিন্তু বন্ড ক্রিয়েট করতে পারি,
এই যে এইখানেও চাইলে বন্ড ক্রিয়েট করতে পারি। সো দুইভাবেই সম্ভব। সো আমি যদি এখন এই দিকে নিচে যদি আমি লিখি, সো কীরকম হবে, সো এস এস এরকম হইতে পারে, আবার এইখানেও হইতে, সো এরকমও হইতে পারে। সো দুইটাই হইতে পারে। তো দুই রকমই হইতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা সময় নিয়ে ভিডিওটি দেখেছেন, এবং পরবর্তী যে লেকচারটি আসছে সেটা হচ্ছে পার্ট 2 আকারে আসবে, এবং সেখানে আমরা আলোচনা করব 3D স্ট্রাকচারের মাধ্যমে এই যে স্ট্রাকচারগুলো দেখলাম প্রত্যেকটা স্ট্রাকচারের হাইব্রিডাইজেশন কি সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব।